শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গৌতম রায় নীরব, রাহুল সক্রিয়, সাসপেন্সে বুটযুদ্ধ হাইলাকান্দিতে, ক্যামেরাবিহীন প্রচারে কংগ্রেস প্রার্থী রাহুল রায়। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মন্দির, মসজিদ বা অন্য কোনো ধর্মীয় স্থানে প্রচার নিষিদ্ধ। শ্রীভূমিতে আদর্শ আচরণবিধির বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সভা প্রশাসনের। এবার রাজ্যে হোম ভোটিংয়ে অনুমোদিত 19,774 জন ভোটার, শতবর্ষ অতিক্রান্ত 2,482। অগপ বিজেপি হলো বুজিয়া আর বুন্দিয়া, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। প্রার্থীদের কেউ নিরক্ষর নন, স্নাতক প্রার্থী রাজ্যে 212। পাথারকান্দিতে কংগ্রেসকে সভায় যেতে বাধা বিজেপির, পরিস্থিতি সামলাতে মাঠে পুলিশ। জ্বালানির দাম বাড়ল দ্বিগুণ, আরো বাড়বে উড়ান ভাড়া। হাইলাকান্দির সুলতানিতে স্থায়ী মডেল ডিগ্রি কলেজের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। পুরুষের জন্য অরুণোদয়, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্তের। 7 থেকে 9 এপ্রিল কাছাড়ে ড্রাই ডে। লঘু অপরাধে জেল নয়, জরিমানাতেই আস্থা। লোকসভায় পেশ জনবিশ্বাস বিল। ভোটার পরিচয়পত্র ছাড়াও 12 নথির অনুমোদন নির্বাচন কমিশনের। এবং সর্বশেষ খবরটি হলো দেশে তেলের মজুত মাত্র 20 থেকে 40 দিনের, আতঙ্কিত না হওয়ার পরামর্শ কেন্দ্রের। এবারে শুনুন বিস্তারিত খবর। পুরুষের জন্য অরুণোদয়, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। নিযুত মইনারপুরে এসেছে নিযুত বাবু। এবার কি অরুণোদয়ের দাচে পুরুষদের জন্য কোনো সুবিধাপ্রাপক প্রকল্প পাচ্ছে রাজ্য? হিমন্ত বিশ্ব শর্মার প্রচার ভাষণে এমন ইঙ্গিতই কিন্তু পাওয়া গেল। একাধিক প্রচার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, অরুণোদয় মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে, তাদের আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। ফলে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তার সরকার ধাপে ধাপে অরুণোদয়ের টাকার পরিমাণও বাড়াবে। তিনি বলেন, বিজেপি ফের ক্ষমতায় এলে অরুণোদয় প্রকল্পের অনুদান 5 বছরে পর্যায়ক্রমে 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। 1250 টাকার অরুণোদয় ক্রমে 1500-1800 করে 5 বছরের শেষে 3,000 করা হবে। এবং এই ঘোষণার সূত্র ধরেই তিনি বলেন, অরুণোদয়ের টাকার পরিমাণ যতই বাড়বে, মহিলার সঙ্গে পুরুষও খুশি হবেন। এক সভায় মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন, কারা কারা অরুণোদয়ের সুবিধা পেয়েছেন? তখন পুরুষ লোক হাত তুলেন। পুরুষের এই উৎসাহ দেখে মুখ্যমন্ত্রী বলেন, এবার পুরুষদের জন্য অরুণোদয়ের মতো কিছু একটা ভাবতে হবে। সেই সঙ্গে রেশনের মাধ্যমে চাল, ডাল, লবণের সঙ্গে বিনামূল্যে সরষের তেল ও চা পাতা দেওয়ার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের, এক ধাক্কায় দ্বিগুণ বাড়ল বিমানের জ্বালানির দাম। এর ফলে আরো মহার্ঘ হতে চলেছে উড়ান সফর। তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিমানের জ্বালানির দাম এখন প্রতি কিলোমিটার বেড়ে দাঁড়িয়েছে 2.07 লক্ষ টাকা। দেশবাসীকে জোর ধাক্কা দিয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধির ঘোষণাও। প্রায় 10% দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। সূত্রের খবর, ভারতে বিমান জ্বালানির দাম আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে প্রতি মাসে সংশোধন করা হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এর জেরেই বিমানের জ্বালানির দাম এক ধাক্কায় এতটা বাড়ল। মনে করা হচ্ছে এই দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে পারে বিমানের ভাড়ায়। তবে সরকারের একটি সূত্রের খবর, বিমান ভাড়া যাতে নাগালের বাইরে না চলে যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। পরবর্তী খবরটি হলো পাথারকান্দিতে কংগ্রেসকে সভায় যেতে বাধা বিজেপির, পরিস্থিতি সামলাতে মাঠে পুলিশ। পাথারকান্দি বিধানসভার রাধাপিয়ারি জিপির আশাইঘাট গ্রামে ঘরোয়া নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের পথ আটকে দেন। এর ফলে কংগ্রেস বিজেপির কর্মীদের মধ্যে তর্ক বিতর্কে এলাকায় উত্তেজনা বিরাজ করে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বিকেলে আশাইঘাট গ্রামে ছিল কংগ্রেসের নির্বাচনী সভা। এতে যাবার পথে কর্মীরা দফায় দফায় বিজেপি কর্মীদের বাধার মুখে পড়েন। অভিযোগ, স্থানীয় কংগ্রেস নেতা তথা 3 বারের প্রাক্তন বিধায়ক মনিলাল গুয়ালা সহ অন্যদের বাহন সলগই আশাইঘাট লঙ্গাই নদীর ফাঁকা সেতুতে পৌঁছালে বিজেপির কর্মীরা বাধা দেন। কিন্তু বিজেপি কর্মীদের ভাষ্য, এখানে আগে থেকেই বিজেপির সভা চলছে, এই সভাকে বানচাল করতে চাইছে কংগ্রেস। এ নিয়ে এক সময় কংগ্রেস বিজেপির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ অকুস্তরে পৌঁছে
তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা। তিনি বলেন, পাথারকান্দির ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। শাসক দলের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। ভোটার কাকে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে তারা দফায় দফায় লুক লেলিয়ে কংগ্রেসকে নির্বাচনী জনসভা সহ প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টি নির্বাচন কমিশনের গোচরে আনা হবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হলো, এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের 722 জন প্রার্থীর মধ্যে কোনো নিরক্ষর প্রার্থী নেই। তবে 3 জন প্রার্থী এমন রয়েছেন যারা শুধুমাত্র স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। শিক্ষাগত যোগ্যতার পরিসংখ্যান থেকে জানা যায়, 722 জন প্রার্থীর মধ্যে 212 জন স্নাতক, 49 জন গ্রাজুয়েট প্রফেশনাল, 111 জন স্নাতকোত্তর, 12 জন ডক্টরেট এবং 12 জন ডিপ্লোমাধারী। এছাড়া 158 জন দ্বাদশ শ্রেণী পাস, 110 জন দশম শ্রেণী উত্তীর্ণ, 45 জন অষ্টম শ্রেণী পাস, 10 জন পঞ্চম শ্রেণী পাস এবং 3 জন শুধুমাত্র স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। তবে নিরক্ষর কোনো প্রার্থী নেই। পরবর্তী খবরটি হলো, অগপ বিজেপি হলো বুজিয়া আর বুন্দিয়া, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অগপ ও বিজেপি বলে কোনো কথা নেই। অগপ ও বিজেপি হলো বুজিয়া আর বুন্দিয়া। অগপ ও বিজেপি জোটকে বুজিয়া বুন্দিয়ার সঙ্গে তুলনা করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাজর সোয়ালকুচি কেন্দ্রের অগপ প্রার্থী প্রকাশ দাসের মনোনয়ন প্রসঙ্গে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের দিন ঘোষণার পর প্রাক্তন আসু নেতা প্রকাশ দাস বিধানসভা নির্বাচনের টিকিট লাভের উদ্দেশ্যে রাতের মধ্যে বিজেপি ছেড়ে অগপদলে যোগ দিয়েছিলেন। তাই অনেকের প্রশ্ন, হাজর সোয়ালকুচি কেন্দ্র কেন অগপদলকে ছেড়ে দেওয়া হলো? একাংশ বিজেপি সমর্থক ও কর্মীদের এ নিয়ে ক্ষোভ প্রশমনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শর্মা অগপ ও বিজেপিকে বুজিয়া বুন্দিয়ার সঙ্গে তুলনা করেন। মুখ্যমন্ত্রী কেবল বুজিয়া বুন্দিয়া বলে কথা শেষ করেননি, চা ও চিনির সঙ্গে অগপ বিজেপিকে তুলনা করেন। তিনি বলেন, চিনি ছাড়া যেমন চা হয় না, তেমনি অগপ ও বিজেপি ও চায়ের সঙ্গে চিনি। মুখ্যমন্ত্রী বলেন, হাজর সোয়ালকুচি নতুন বিধানসভা কেন্দ্রে জালুকবাড়ি কেন্দ্রের 9টি পঞ্চায়েত অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এবারে নির্বাচনে হাজর সোয়ালকুচি কেন্দ্রে অগপ প্রার্থী প্রকাশ দাস স্থানীয় যুবক, দীর্ঘদিন ধরে হাজরবাসী স্থানীয় প্রার্থী পেয়েছেন। তাই প্রকাশকে রেকর্ড ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো ভোটার যাতে ভোটদান থেকে বাদ না পড়েন, এই মূল মন্ত্রকে সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ ভোটারদের ভোট গ্রহণ করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আসামে ইতিমধ্যেই 19,774 জন প্রবীণ ভোটার এই সুবিধার জন্য অনুমোদিত হয়েছে। প্রায় 19.32% যোগ্য প্রবীণ ভোটার হোম ভোটিংয়ের বিকল্প বেছে নিয়েছেন। প্রশাসন জানিয়েছে, যারা হোম ভোটিংয়ের সুবিধা নেননি তাদের জন্য ভোট কেন্দ্রে হুইলচেয়ার ও স্বেচ্ছাসেবক সহায়তার ব্যবস্থা করা হবে। তথ্য অনুযায়ী আসামে 100 বছর বা তার বেশি বয়সী মোট 2,482 জন ভোটার রয়েছে। এর মধ্যে 932 জন পুরুষ এবং 1,550 জন মহিলা। এই তালিকায় তৃতীয় লিঙ্গের কোনো প্রতিনিধিত্ব নেই। নির্বাচন কমিশনের চালু করা হোম ভোটিং ব্যবস্থার মাধ্যমে 85 বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। এদিকে এই হোম ভোটিং প্রক্রিয়াকে এগিয়ে নিতে কোকরাঝাড় জেলা প্রশাসন এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় বুধবার 101 বছর বয়সী এক ভোটারকে সংবর্ধনা দেওয়া হয়। পরবর্তী খবরটি হলো, গৌতম নীরব, রাহুল সক্রিয়, সাসপেন্সে ভোটযুদ্ধ হাইলাকান্দিতে। ভোট যত গনিয়ে আসছে ততই হাইলাকান্দির রাজনীতিতে তৈরি হচ্ছে এক অদ্ভুত দ্বৈত ছবি। একদিকে নিস্তব্ধতা, অন্যদিকে নীরব অথচ প্রবল এক প্রচারের স্রোত। 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র যেন এখন এক অদৃশ্য লড়াইয়ের মঞ্চ, যেখানে শব্দের চেয়ে বেশি জোর পাচ্ছে কৌশল আর প্রকাশ্যে প্রদর্শনের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গোপন তৎপরতা। এই সমীকরণের কেন্দ্রে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়। প্রচলিত রাজনৈতিক রীতিনীতি ভেঙে তিনি বেছে নিয়েছেন একেবারেই ভিন্ন পথ। নেই বড় জনসভা, নেই মাইকের তীব্র আওয়াজ, বরং ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিঃশব্দে দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন তিনি। মানুষের চোখে চোখ রেখে সরাসরি সংযোগ গড়ে তোলার এই কৌশল ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এই প্রচারের সবচেয়ে রহস্যময় দিকটি লুকিয়ে আছে তার টপ সিক্রেট ফর্মুলাতে। গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে রাহুল রায় তার প্রচার গাড়িতে কাউকেই উঠতে দিচ্ছেন না।
সকাল থেকে রাত পর্যন্ত নিরবিচ্ছিন্ন প্রচার চালালেও তার গাড়ি যেন একেবারেই ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ। এমনকি তার সঙ্গে কারা থাকছেন, কোথায় যাচ্ছেন, এই তথ্য গোপন রাখা হচ্ছে সচেতনভাবে। আরও বিস্ময়কর বিষয়, তিনি কোনোভাবেই ছবি তোলা বা ভিডিওগ্রাফির অনুমতি দিচ্ছেন না। না দলের কর্মী, না সাধারণ সমর্থক, কেউ তার প্রচারের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারছেন না। সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে প্রতিটি মুহূর্ত প্রচারের হাতিয়ার, সেখানে রাহুল রায় যেন সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছেন। উইদাউট ছবি, উইদাউট ভিডিও, শুধু সরাসরি সংযোগের উপর নির্ভর করে এগিয়ে চলেছেন। দক্ষিণে মিজোরাম সীমান্ত থেকে শুরু করে উত্তরে বরাক নদীর তীর, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তার এই নিঃশব্দ উপস্থিতি। কখনো দুপুরের রোদে, কখনো সন্ধ্যার অন্ধকারে হঠাৎ করেই পৌঁছে যাচ্ছেন মানুষের উঠোনে, যেন এক পুরনো সম্পর্ককে আবার নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2,21,624, পুরুষ ভোটার 1,13,452 এবং মহিলা ভোটার 1,08,172। মোট 12 জন প্রার্থী থাকলেও মূল লড়াই গিয়ে ঠেকেছে বিজেপির মিলন দাস ও কংগ্রেসের রাহুল রায়ের মধ্যে। এক সময় কাটলিজোড়া ছিল গৌতম রায়ের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি। ডিলিমিটেশনের পর সেই এলাকার বড় অংশ এখন হাইলাকান্দির অন্তর্ভুক্ত। সেই খাস তালুকেই আজ লড়াই করছেন তার পুত্র। উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই রায় পরিবারের পুরনো প্রভাব আজও স্পষ্ট। গত এক দশক ক্ষমতার বাইরে থেকেও রাহুল রায় সেই সম্পর্ককে নষ্ট হতে দেননি, বরং নীরবে মানুষের পাশে থেকে সেই বন্ধনকে আরও দৃঢ় করেছেন। গ্রামে প্রবীণদের সঙ্গে আলাপ, যুবকদের সঙ্গে সময় কাটানো, পুরনো সমর্থকদের সঙ্গে গরুয়া বৈঠক, সব মিলিয়ে তার প্রচারে আবেগের ছোঁয়াই বেশি। অন্যদিকে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসও জোর কদমে প্রচার চালাচ্ছেন। তার সমর্থনে আগামীকাল 3 এপ্রিল লালায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যা এই লড়াইকে আরও তীব্র করে তুলতে পারে। তবুও এই পুরো নির্বাচনী নাটকের কেন্দ্রে রয়ে গেছে এক নীরব প্রশ্ন: গৌতম রায়ের অবস্থান কি? বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত এই অভিজ্ঞ নেতা এখনও প্রকাশ্যে ছেলের পাশে দেখা দেননি। তার এই নীরবতা সমর্থনের ইঙ্গিত না দূরত্বের রেখা, তা নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। সব মিলিয়ে হাইলাকান্দির এই নির্বাচন আর 5টা সাধারণ ভোট যুদ্ধ নয়, এটি এক আবেগের লড়াই, এক পারিবারিক ইতিহাসের পুনর্লিখন, আরও এক রহস্যময় কৌশলের পরীক্ষা। নিঃশব্দ প্রচার, টপ সিক্রেট স্ট্র্যাটেজি আর অদৃশ্য উত্তেজনার এই সমীকরণের চূড়ান্ত উত্তর লুকিয়ে আছে 9 এপ্রিলের ইভিএমে। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্য সরকারের আবগারি বিভাগের নির্দেশ অনুযায়ী কাছাড়ের জেলা দণ্ডাধীশ গোটা কাছাড় জেলায় ড্রাই ডে বা মদ বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেন। ভোট গ্রহণ উপলক্ষে এই নির্দেশ কার্যকর হবে 7 এপ্রিল মঙ্গলবার বিকেল 5টা থেকে। কার্যকর থাকবে 9 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও ভোট গণনা উপলক্ষে 4 মে সোমবার ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ওই নিয়ম কার্যকর থাকবে। কাছাড় জেলার সব পাইকারি, বন্ডেড ওয়ারহাউস, বিয়ার শপ এবং আইএমএফএল রিটেল অফ অন শপ সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই সময়ে জনসমক্ষে মদ বা যে কোনো মাদকদ্রব্য পরিবহন, মজুত রাখা, কেনাবেচা এবং সেবন পুরোদমে নিষিদ্ধ। আদেশ অমান্য করলে আসাম আবগারি আইন এবং জনপ্রতিনিধিত্ব আইনের প্রাসঙ্গিক ধারা অনুযায়ী কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের ওই পদক্ষেপে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে ভোটারদের পরিচয় নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন নতুন নির্দেশ জারি করেছে। কমিশন জানিয়েছে, যেসব ভোটারের কাছে ফটোযুক্ত ভোটার পরিচয়পত্র রয়েছে তাদের ভোটদানের সময় এই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। যেসব ভোটারের কাছে ফটোযুক্ত ভোটার পরিচয়পত্র নেই, তারা কমিশন কর্তৃক নির্দিষ্ট করা 12 ধরনের নথির যে কোনো একটি প্রদর্শন করে ভোট দিতে পারবে। এই নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, এমজিএনরেগা, জব কার্ড, ব্যাংক বা ডাকঘরের পাসবুক ফটোসহ আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, জাতীয় জনসংখ্যা পঞ্জি স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশন নথি, সরকার বা পিএসইউ বা পাবলিক লিমিটেড কোম্পানির প্রদত্ত সেবা পরিচয়পত্র, সংসদ বা বিধানসভা বা বিধান পরিষদের সদস্যদের জন্য প্রদত্ত সরকারি পরিচয়পত্র এবং ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড। পরবর্তী খবরটি হলো, পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনার আবহে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক সংস্থার সচিব অঞ্জন কুমার মিশ্রা জানিয়েছেন, দেশের বর্তমান তরল জ্বালানির ভান্ডার আগামী 20 থেকে 40 দিনের চাহিদা মেটানোর মতোই রয়েছে।
রাজধানীতে আয়োজিত এক শিল্প সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট করেন, বহুদিনের জন্য বিপুল পরিমাণ জ্বালানি মজুত রাখা বাস্তবসম্মত নয়। তার কথায় 6 মাস বা তার বেশি সময়ের জন্য তেল সংরক্ষণ করা কার্যত অসম্ভব। তবে বর্তমানে যে মজুত রয়েছে তা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট বলে আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব ভারতের উপর পড়ছে, বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাত এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের চাপ তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।